আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? আমাদের সবার বাড়িতে, অফিসে এখন কতগুলো ডিভাইস, ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি। এমনকি স্মার্ট ফ্রিজও। হ্যাঁ, সবগুলো একসাথে ইন্টারনেট ব্যবহার করছে। অথচ পুরো পৃথিবীর জন্য পাবলিক আইপি অ্যাড্রেসের সংখ্যা কিন্তু সীমিত। তাহলে এই ম্যাজিকটা কিভাবে কাজ করে? ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বাড়ির ঠিকানায় হাজার হাজার মানুষ চিঠি পাচ্ছে। ঠিক, আর এখানেই আজকের আলোচনার মজাটা। আমরা আজ একটা ডেটা প্যাকেটের যাত্রাপথটা অনুসরণ করব। দেখব কিভাবে সে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের ভেতর থেকে যাত্রা শুরু করে। তারপর একটা গেট পার হয়। হ্যাঁ, গেটে দাঁড়ানো এক কড়া দারোয়ানকে পার করে তারপর একটা ছদ্মবেশ ধরে বিশাল ইন্টারনেট দুনিয়ায় ঘুরে আসে এবং সবশেষে ঠিকঠাক আবার নিজের ডিভাইসে ফিরে আসে। দারুণ। আর এই যাত্রাপথটা বুঝতে আমাদের হাতে আছে সিসকোর একটা স্টাডি গাইড। তাহলে চলুন এই প্যাকেটের অ্যাডভেঞ্চারটা শুরু করা যাক। নিশ্চয়ই। প্রথমে তো ওকে গেট পার হতে হবে, তাই না? এই গেট কিপার বা দারোয়ানের নামই তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা এসিএল। একদম। এসিএলকে আমরা একটা ক্লাবের বাউন্সারের সাথে তুলনা করতে পারি। তার হাতে একটা গেস্ট লিস্ট থাকে, আর সে সেই লিস্ট মিলিয়ে দেখে কে ভেতরে ঢুকতে পারবে আর কে পারবে না। নেটওয়ার্কিংয়ের ভাষায় বললে? নেটওয়ার্কিংয়ের ভাষায় এসিএল হলো একটা রাউটারে সেট করা কিছু নিয়মের তালিকা। এই নিয়মগুলোই ঠিক করে দেয় কোন ডেটা প্যাকেট নেটওয়ার্কে ঢুকতে পারবে বা বেরোতে পারবে। আর এই নিয়মগুলো কিসের ভিত্তিতে বানানো হয়? মানে বাউন্সার কি দেখে সিদ্ধান্ত নেয়? প্যাকেটের চেহারা দেখে? চেহারা নয়, তবে প্যাকেটের পরিচয়পত্র দেখে। যেমন প্যাকেটটা কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে, মানে সোর্স আইপি। কোথায় যাচ্ছে, মানে ডেস্টিনেশন আইপি। একদম। আর কোন দরজা বা পোর্ট নম্বর ব্যবহার করতে চাইছে, এই সব তথ্য মিলিয়ে এসিএল সিদ্ধান্ত নেয় পারমিট অর্থাৎ যেতে দাও, নাকি ডিনাই অর্থাৎ আটকে দাও। আমাদের সোর্সে একটা খুব কাজের উদাহরণ দেওয়া আছে। ধরুন একটা অফিসের রাউটার আছে। আমরা চাইছি যে শুধুমাত্র আইটি টিমের সদস্যরা তাদের বাড়ি থেকে ওই রাউটারে লগ করতে পারবে। আর অন্য কেউ নয়। হ্যাঁ, আর কেউ নয়। এটা এসিএল দিয়ে কিভাবে করা সম্ভব? খুব ভালো একটা উদাহরণ। এর জন্য প্রথমে একটা স্ট্যান্ডার্ড এসিএল তৈরি করতে হয়, যেখানে আইটি টিমের সদস্যদের বাড়ির আইপি অ্যাড্রেসগুলোকে পারমিট বা অনুমতি দেওয়া হয়। আচ্ছা। এরপর সেই এসিএলটিকে রাউটারের ভার্চুয়াল টার্মিনাল লাইনে, মানে ভিটিওয়াই লাইনে প্রয়োগ করতে হয়। এক মিনিট। ভিটিওয়াই লাইনস মানে তো হলো ওই ভার্চুয়াল দরজাগুলো, যেগুলো দিয়ে অ্যাডমিনরা দূর থেকে রাউটারে লগ করে, তাই না? টেলনেট বা এসএসএইচ ব্যবহার করে। ঠিক ধরেছেন। আমরা ওই ভার্চুয়াল দরজাতেই বাউন্সারটাকে দাঁড় করিয়ে দিচ্ছি। অ্যাক্সেস ক্লাস কমান্ড দিয়ে এসিএলটা ইনবাউন্ড দিকে সেট করে দিলে বাইরে থেকে কেউ লগ করার চেষ্টা করলে রাউটার আগে এসিএল এর লিস্ট দেখবে। এক্স্যাক্টলি, যদি লিস্টে তার আইপি অ্যাড্রেস থাকে তবেই সে ঢুকতে পারবে, না হলে দরজাই খুলবে না। আচ্ছা, সোর্সের একটা জায়গা পড়ে আমি বেশ অবাক হয়েছি। এখানে ইমপ্লিসিট ডিনাই এনি নামে একটা নিয়মের কথা বলা হয়েছে। এর মানে কি? এই যে প্রত্যেক এসিএল এর শেষে একটা অদৃশ্য লাইন লেখা থাকে, যেখানে বলা আছে বাকি সবাইকে আটকে দাও। একদম। এটাই এসিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শক্তিশালী দিকগুলোর একটা। তাই নাকি? হ্যাঁ, আপনি যে নিয়মগুলো স্পষ্টভাবে পারমিট করবেন, শুধু সেগুলোই পার পাবে। যা কিছু ওই লিস্টে নেই, সবকিছু স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। তার মানে যদি ভুল করে একটা এসিএল বানিয়ে ফেলি যেখানে কোনো পমিট স্টেটমেন্টই নেই? তাহলে ওটা কিন্তু সব ট্রাফিক আটকে দেবে। সর্বনাশ! তার মানে তো পুরো নেটওয়ার্ক অফ হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে। এ কারণে খুব সাবধানে কনফিগার করতে হয়। আর একটা জরুরি বিষয় হলো, স্ট্যান্ডার্ড এসিএল সবসময় ডেস্টিনেশনের যতটা সম্ভব কাছে প্রয়োগ করতে হয়। কেন? ধরুন আপনার বাড়ির গেস্ট লিস্ট আপনার বেডরুমের দরজায় না লাগিয়ে সদর দরজায় লাগানোই তো বুদ্ধিমানের কাজ, তাই না? হ্যাঁ, তা তো বটে। এতে অযাচিত ট্রাফিক পুরো নেটওয়ার্কে ঘুরে বেড়ানোর সুযোগ পায় না, আর নেটওয়ার্কের পারফরম্যান্সও ভালো থাকে। বেশ, তাহলে আমাদের ডেটা প্যাকটা বাউন্সারের গেস্ট লিস্টে নাম থাকায় গেট পার হয়ে গেল। কিন্তু এখন তো ওর আরেকটা বড় সমস্যা। কি রকম? ওর কাছে যে পরিচয়পত্রটা আছে, মানে ওর প্রাইভেট আইপি অ্যাড্রেস, যেমন 192.168.1.10, সেটা তো বাইরের পৃথিবীতে কেউ চেনে না। ঠিক। এটা তো অনেকটা একটা প্রাইভেট হাউজিং সোসাইটির বাড়ির নম্বরের মতো। একদম। ওই নম্বর দিয়ে তো আর জিপিইউ থেকে চিঠি আসবে না। এখানেই গল্পের দ্বিতীয় চরিত্র, আমাদের ছদ্মবেশী জাদুকর,
নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা ন্যাটের প্রবেশ। আর আমাদের সোর্স বলছে এই ন্যাট প্রযুক্তির কারণে IPv4 অ্যাড্রেস ফুরিয়ে যাওয়ার মতো এত বড় একটা সংকট আমরা এখনো সামলে নিতে পারছি। হ্যাঁ, ন্যাটের মূল কাজটাই হলো ওই প্রাইভেট আইপি অ্যাড্রেসকে একটা পাবলিক মানে বিশ্বজুড়ে পরিচিত আইপি অ্যাড্রেসে বদলে দেওয়া। আচ্ছা, এই বদলে দেওয়ার প্রক্রিয়াটা কি সবসময় একই রকম, নাকি এরও বিভিন্ন ধরন আছে? আমি সোর্সে স্ট্যাটিক, ডাইনামিক, আবার PAT এরকম কয়েকটা নাম দেখেছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানেই ন্যাটের আসল শক্তিটা বোঝা যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি স্ট্যাটিক ন্যাটে। এটা খুব সহজ। একটা প্রাইভেট আইপির জন্য একটা পাবলিক আইপি একদম পাকাপাকিভাবে বুক করে রাখা হয়। যেমন? যেমন অফিসের একটা ওয়েব সার্ভারের জন্য এটা করা যেতে পারে, যেন বাইরের পৃথিবী থেকে মানুষ সবসময় একই পাবলিক আইপি দিয়ে সার্ভারটাকে খুঁজে পায়। এটা তো বেশ সোজা সাপটা। তাহলে ডাইনামিক ন্যাট কি? ডাইনামিক ন্যাট হলো আরেকটু উন্নত। এখানে অনেকগুলো প্রাইভেট আইপির জন্য কয়েকটি পাবলিক আইপির একটা পুল বা ভান্ডার রাখা হয়। মানে একটা পুল থেকে আইপি দেওয়া নেওয়ার হয়। ঠিক। ধরুন আপনার অফিসে 100 জন কর্মী আছে, আর আপনার কাছে 10টা পাবলিক আইপি আছে। যখন কোনো কর্মী ইন্টারনেটে যেতে চায়, সে ওই পুল থেকে একটা আইপি ধার নেয়, কাজ শেষে ফেরত দিয়ে দেয়। অনেকটা লাইব্রেরি থেকে বই নেওয়ার মতো। দাঁড়ান, এখানে তো একটা সমস্যা আছে। কি বলুন তো? যদি আপনার কাছে 10টা পাবলিক আইপি থাকে, তাহলে তো একবারে সর্বোচ্চ 10 জনই অনলাইনে থাকতে পারবে। 11 নম্বর কর্মী যখন ইন্টারনেটে যাওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? সে কি আটকে যাবে? ঠিক ধরেছেন। আর এটাই ডাইনামিক ন্যাটের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এই সমস্যার সমাধানের জন্যই আসল গেম চেঞ্জার প্রযুক্তিটা এলো। যার নাম পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা প্যাট। একদম। একে ওভারলোডিংও বলা হয়। আমাদের সবার বাড়িতে বা অফিসে মূলত এটাই ব্যবহার হয়। তাহলে প্যাট আবার কি জাদুমন্ত্র জানে, যা ডাইনামিক ন্যাট জানে না? প্যাট একটা যুগান্তকারী আইডিয়া নিয়ে আসে। সে বলে, কেন আমরা প্রত্যেক ব্যবহারকারীকে একটা করে আলাদা পাবলিক আইপি দেব, আমরা সবাইকে একটাই পাবলিক আইপি দেব। কিন্তু প্রত্যেকটা কানেকশনকে চেনার জন্য একটা করে ইউনিক পোর্ট নম্বর জুড়ে দেব। ও আচ্ছা, তার মানে ব্যাপারটা অনেকটা একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মতো। বিল্ডিংয়ের ঠিকানা মানে পাবলিক আইপি একটাই, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটের নম্বর মানে পোর্ট নম্বর আলাদা। আর বাইরের চিঠিটা বিল্ডিংয়ের ঠিকানায় আসে, আর দারোয়ান ফ্ল্যাট নম্বর দেখে সঠিক মালিকের কাছে পৌঁছে দেয়। তুলনাটা এক কথায় পারফেক্ট। যখন আপনার ল্যাপটপ থেকে একটা ডেটা প্যাকেট বাইরে যায়, তখন রাউটার তার পাবলিক আইপি অ্যাড্রেসের সাথে একটা ইউনিক পোর্ট নম্বর জুড়ে দেয়। ধরা যাক 203.0.113.5 আর পোর্ট নম্বর 54321। হ্যাঁ, আর রাউটার তার ন্যাট টেবিলে লিখে রাখে যে এই 54321 নম্বর পোর্টটা আপনার ল্যাপটপের মানে 192.168.1.10 এর জন্য। যখন ইন্টারনেট থেকে ওই প্যাকেটের উত্তরটা ফিরে আসে, তখন সেটা 203.0.113.54321 ঠিকানায় আসে। ঠিক, আর রাউটার পোর্ট নম্বরটা দেখেই বুঝে যায় যে এটা তো আমার টেবিলে লেখা আছে, এটা অমুক ল্যাপটপের জন্য, আর সাথে সাথে প্যাকেটটা আপনার কাছে পাঠিয়ে দেয়। তার মানে আসল খেলাটা খেলছে ওই পোর্ট নম্বরগুলো, আর এভাবেই একটা মাত্র পাবলিক আইপি দিয়ে হাজার হাজার ডিভাইস চলতে পারে। হ্যাঁ, একটা আইপি অ্যাড্রেসের সাথে প্রায় 65,000 পোর্ট নম্বর ব্যবহার করা যায়। তার মানে তাত্ত্বিকভাবে একটা মাত্র পাবলিক আইপি দিয়ে প্রায় 65,000 আলাদা কানেকশন চালানো সম্ভব। অবিশ্বাস্য! এটাই ছিল সেই বিপ্লব যা ইন্টারনেটকে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক কফি শপে পৌঁছে দিয়েছে। ঠিক তাই। আচ্ছা, একজন নেটওয়ার্ক অ্যাডমিন যখন এটা বাস্তবে সেট করেন, তখন কি ব্যাপারটা খুব জটিল? সোর্সে তো বেশ কিছু কমান্ডের উদাহরণ দেওয়া আছে। শুনতে জটিল লাগলেও মূল কনসেপ্টটা বুঝলে কমান্ডগুলো বেশ সহজ। প্রথম কাজ হল রাউটারকে বলে দেওয়া তার কোন ইন্টারফেসটা ভেতরের প্রাইভেট নেটওয়ার্কের দিকে, আইপি নেট ইনসাইড, আর কোনটা বাইরের পাবলিক ইন্টারনেটের দিকে, মানে আইপি নেট আউটসাইড। এটা তো সহজ। এরপর? রাউটারকে তো এটাও বলতে হবে যে কোন কোন প্রাইভেট আইপিকে সে অনুবাদ করবে। ঠিক, এখানে ACL আবার ফিরে আসে, তবে এবার দারোয়ানের ভূমিকায় নয়। তাহলে কিসের ভূমিকায়? এখানে একটা ACL তৈরি করা হয় এটা চিহ্নিত করার জন্য যে কোন প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো অনুবাদ বা ট্রান্সলেট হওয়ার যোগ্য। একে বলা হয় ইন্টারেস্টিং ট্রাফিক নির্ধারণ করা। ও, মানে কাদের জন্য নিয়মটা খাটবে সেটা ঠিক করা।
হ্যাঁ, ধরুন আপনি শুধু ইউজারদের কম্পিউটারগুলোকে ইন্টারনেটে যেতে দিতে চান, কিন্তু প্রিন্টারগুলোকে নয়। সেটা আপনি এই এসিএল দিয়ে ঠিক করে দিতে পারেন। বুঝেছি। তাহলে প্রথম ধাপে ইন্টারফেস ঠিক করা হলো, দ্বিতীয় ধাপে এসিএল দিয়ে কাদের অনুবাদ করা হবে সেটা ঠিক করা হলো। ফাইনাল স্টেপ কি? ফাইনাল ধাপে আইপি ন্যাট ইনসাইড সোর্স কমান্ড দিয়ে ওই এসিএলকে আউটসাইড ইন্টারফেসের সাথে জুড়ে দেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কমান্ডের শেষে ওভারলোড শব্দটা যোগ করা। ওভারলোড? হ্যাঁ, এই ওভারলোড কিওয়ার্ডটাই রাউটারকে বলে দেয় যে ওহে, সাধারণ ন্যাট করলে চলবে না, তোমাকে প্যাড করতে হবে, মানে পোর্ট নম্বর ব্যবহার করে একটা আইপিকেই বারবার ব্যবহার করতে হবে। বাহ, দারুণ তো। তো সেটআপ তো হয়ে গেল। এখন একজন অ্যাডমিন কিভাবে নিশ্চিত হবেন যে তার এই কনফিগারেশন ঠিকমতো কাজ করছে? আর তিনি নিজের অজান্তেই পুরো অফিসের ইন্টারনেট বন্ধ করে দেননি? হ্যাঁ, সেটাও। যাচাই করাটা খুব জরুরি। এর জন্য কিছু খুব কাজের কমান্ড আছে, যেমন শো আইপি ন্যাট ট্রান্সলেশনস। এই কমান্ডটা দিলে রাউটার তার লাইভ ট্রান্সলেশন টেবিলটা দেখায়। মানে কোন প্রাইভেট আইপি এই মুহূর্তে কোন পাবলিক আইপি আর কোন পোর্টে রূপান্তরিত হয়েছে তার একটা জলজ্জিয়ন্ত তালিকা। একদম। আর যদি কোনো সমস্যা হয়, রিয়েল টাইমে কিছু দেখার দরকার হলে? তার জন্য আছে ডিবাগ আইপি ন্যাট। এটা একটা মারাত্মক শক্তিশালী টুল। মারাত্মক? হ্যাঁ, এটা চালু করলে আপনি স্ক্রিনে দেখতে পাবেন কিভাবে প্রত্যেকটা প্যাকেট আসছে, তার ঠিকানা বদল হচ্ছে এবং সে বেরিয়ে যাচ্ছে। তবে একটা সতর্কতা আছে। কিরকম? এটা অনেকটা ইঞ্জিনের ঢাকনা খুলে দিয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিন দেখার মতো। একটা ব্যস্ত নেটওয়ার্কে এই কমান্ড চালালে এত দ্রুত আউটপুট আসতে থাকে যে স্ক্রিন পড়াটাই মুশকিল হয়ে যায়। আর রাউটারের প্রসেসরের উপরেও অনেক চাপ পড়ে নিশ্চয়ই। অবশ্যই। তাই এটা শুধু ল্যাবে বা খুব জরুরি অবস্থায় ব্যবহার করা উচিত। আর সবকিছুর একটা সারসংক্ষেপ দেখার জন্য তো শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স কমান্ডটা আছেই। ওটা কি দেখায়? ওটা আপনাকে জানিয়ে দেবে মোট কতগুলো অ্যাক্টিভ ট্রান্সলেশন চলছে, কোন ইন্টারফেসগুলো ন্যাটের জন্য কনফিগার করা আছে, এইসব। তাহলে আজকের এই ডেটা প্যাকেটের জার্নি থেকে আমরা যা বুঝলাম তা হলো আধুনিক ইন্টারনেট দুটো অসাধারণ প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্রথমটা হলো এসিএল, একজন কড়া বাউন্সারের মতো যে নেটওয়ার্ককে অবাঞ্ছিত অনুপ্রবেশ থেকে বাঁচায়। এবং দ্বিতীয়টা হলো ন্যাট, একজন দক্ষ ছদ্মবেশী শিল্পীর মতো যে একটা আস্ত প্রাইভেট নেটওয়ার্ককে একটা মাত্র পাবলিক পরিচয়ের আড়ালে লুকিয়ে রাখে। IPv4 অ্যাড্রেসের এই অভাবের যুগে ন্যাট না থাকলে আজকের ইন্টারনেট হয়তো এতটা সহজলভ্য হতো না। কোনোভাবেই না। কিন্তু এই ছদ্মবেশের কি কোনো অসুবিধাও আছে? মানে সবসময় পরিচয় লুকিয়ে রাখলে তো সমস্যাও হতে পারে। অবশ্যই আছে, সোর্সেও সেটার উল্লেখ করা হয়েছে। ন্যাটের একটা বড় অসুবিধা হলো এটা এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি নষ্ট করে দেয়। এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি মানে? মানে যেহেতু আসল সোর্স আইপি অ্যাড্রেসটা বদলে যায়, তাই কোনো ট্রাফিকের আসল উৎস খুঁজে বের করা খুব কঠিন হয়ে পড়ে। এটা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। ও আচ্ছা। এছাড়া কিছু গেমিং বা পিয়ার টু পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য ন্যাট সমস্যা তৈরি করতে পারে। তাহলে আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যা নিয়ে তারা ভাবতে পারবেন। নিশ্চয়ই। আমরা দেখলাম ন্যাট প্রযুক্তিটা তৈরি হয়েছিল মূলত IPv4 অ্যাড্রেসের সীমাবদ্ধতা কাটানোর জন্য। আর এর স্থায়ী সমাধান হিসাবে অনেক আগেই IPv6 ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, যেখানে এত বেশি আইপি অ্যাড্রেস আছে যে আমাদের আর কোনোদিন ন্যাটের প্রয়োজনই হওয়ার কথা নয়। প্রত্যেকটা ডিভাইস তার নিজস্ব ইউনিক পাবলিক আইপি পেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, যদি ন্যাট নেটওয়ার্কে জটিলতা বাড়ায়, নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে এবং IPv6 সেই মূল সমস্যার সমাধান করেও থাকে, তাহলে কেন আজকের আধুনিক নেটওয়ার্কগুলোতেও, যেখানে IPv6 ব্যবহার শুরু হয়ে গেছে, সেখানেও ন্যাট এত ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? এর পেছনে কি শুধুই পুরনো প্রযুক্তির প্রতি আমাদের অভ্যাস কাজ করছে, নাকি নিরাপত্তার ছদ্মবেশ হিসেবে ন্যাটের এমন কোনো সুবিধে আছে যা আমরা ছাড়তে পারছি না?